সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো স্পাইন সার্জারি, সচেতনতা, চিকিৎসা এবং পুনর্বাসন নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ সারওয়ার জাহান, সহযোগী অধ্যাপক, স্পাইন সার্জারি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাদেরকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। আমি সুস্থ আছি। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো তা হচ্ছে স্পাইন ফ্র্যাকচার বিষয়টি যদি একটু সহজ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। আমাদের দেশের একটা কমন ঘটনা, শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেরই একটা ঘটনা, মেরুদণ্ড ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া বলতে আমাদের মেরুদণ্ডটা মাথার পিছনে নিচের অংশ থেকে শুরু করে কোমরের নিচের অংশ পর্যন্ত যে স্ট্রাকচার, হাড়গুলো যে লেয়ার বাই লেয়ার স্ট্রাকচার সাজানো থাকে, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড। মেরুদণ্ড শুধুমাত্র হাড় দিয়ে তৈরি ব্যাপারটা এরকম না, হাড়ের পাশাপাশি আমাদের মেইন যে রগ, আমরা এটাকে রগ বলি বাংলা ভাষায়, স্পাইনাল কর্ড হচ্ছে মেডিকেল টার্ম। স্পাইনাল কর্ড যেটা ব্রেন থেকে তৈরি হয়, পায়ের একবারে পাতা পর্যন্ত এর শাখা প্রশাখা বিস্তৃত থাকে। এটা আমাদের মেরুদণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ। যদি কোনো কারণে মেরুদণ্ড যদি ইনজুরির মধ্যে পড়ে, মেরুদণ্ড যদি ফ্র্যাকচার হয়ে যায় বা মেরুদণ্ড যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি স্পাইনাল কর্ডও ইনজুরি হতে পারে। এই পুরো ব্যাপারটাই হচ্ছে স্পাইনাল ইনজুরি। স্যার, এবার জানতে চাইবো যে কি কি কারণে আমাদের দেশে সাধারণত এই যে স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে? এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা জানতেই হবে। আমরা মেইনলি তিনটা গুরুত্বপূর্ণ কারণে এই স্পাইনাল কর্ড ইনজুরিটা আমরা এনকাউন্টার করি, আমরা পাই। আমাদের কাছে পেশেন্টরা সাধারণত তিনটা কারণে নিয়ে আসে। এক নম্বর কারণ হচ্ছে যে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেরই একটা গুরুত্বপূর্ণ অন্যতম একটা কারণ, যে কারণে মেরুদণ্ডের ফ্র্যাকচার হতে পারে, মেরুদণ্ড ইনজুরি হতে পারে। দুই নম্বর কারণের মধ্যে হচ্ছে পড়ে যাওয়া। সেটা গাছ থেকে হতে পারে, বা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেখানকার ছাদ থেকে হতে পারে, বা অলরেডি তৈরি হয়ে আছে বিল্ডিং, সেখানে ছাদ থেকে কোনো মানুষ পড়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে যখন পড়ে যায় তখন সরাসরি মেরুদণ্ডটাই প্রথম আঘাতপ্রাপ্ত হয়। সেটা ঘাড়ে হতে পারে, পিঠের অংশ হতে পারে, কোমরের অংশ হতে পারে, শরীরে যে কোনো মেরুদণ্ডের যে কোনো অংশই হতে পারে, সেটা ফ্র্যাকচার হতে পারে, ইনজুরি হতে পারে। তিন নম্বর যেটা হয়, সেখানে কোনো দুর্ঘটনার কোনো ব্যাপার নেই। এটা ইউজুয়ালি বয়স্ক মানুষদের হয়। এটাকে অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলে। অস্টিওপোরোটিক ফ্র্যাকচার মানে হলো আমাদের হাড়ে ক্যালসিয়ামের কিছু নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকে, একটা ঘনত্ব থাকে। বয়স হতে থাকলে এই ঘনত্বটা ইউজুয়ালি কমে যেতে থাকে। যদি এরকম হয় যে একজন বয়স্ক মানুষ 50-এর বেশি অথবা 60 বছরের বেশি যারা বয়স্ক মানুষ, তাদের যদি ক্যালসিয়ামের ঘনত্ব কমে গিয়ে থাকে, তাহলে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই তাদের মেরুদণ্ডগুলো ভেঙে যেতে পারে। যে হাড়গুলো আছে সে হাড়গুলো চাপা খেয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে, কোনো রকম দুর্ঘটনা ছাড়াই। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে আমরা মেরুদণ্ডের ফ্র্যাকচারটা এনকাউন্টার করি, আমরা পাই সাধারণত এই সমস্ত পেশেন্টদের। স্যার, এবার জানতে চাইবো যে যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে আসলে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? চমৎকার ব্যাপার। আমাদের এখানে আমরা দুই ধরনের পেশেন্ট আমরা স্পাইন ইনজুরির পরে আমরা পাই। এক নম্বর পেশেন্ট হচ্ছে যে ইমিডিয়েটলি, যে এখন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, অথবা গাছ থেকে বা ছাদ থেকে পড়ে গেছেন, অথবা অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচার, ইমিডিয়েটলি পেশেন্ট আমাদের কাছে চলে আসে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, যে এখনই দুর্ঘটনা, এখনই সাথে সাথে উপস্থিত হয়েছেন। এটা একটা কারণ। যদি এরকম কোনো ব্যাপার হয় যে ইমিডিয়েটলি যে পেশেন্টগুলো আসেন, তারা, আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে স্পাইনাল কর্ড, ভার্টিব্রা ফ্র্যাকচারের পাশাপাশি স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, যেহেতু এটা অবিচ্ছেদ্য একটা অংশ। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার দাঁড়ায় সেটা হলো যে স্পাইনাল কর্ডের কারণে আমাদের পায়ের চলাফেরা নিয়ন্ত্রণ হয়, আমাদের সেন্সেশন মেনটেন হয়, আমাদের প্রস্রাব পায়খানার যে নিয়ন্ত্রণ সেটা নিয়ন্ত্রণ হয়। এই পুরো নিয়ন্ত্রণটাই নষ্ট হয়ে যেতে পারে যদি স্পাইনাল ভার্টিব্রা ফ্র্যাকচারের পাশাপাশি যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়। এর ইমিডিয়েট প্রবলেম, ইমিডিয়েট এই জটিলতা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন। তার মানে আরও সহজ ভাষায় বললে, স্পাইন ইনজুরির পাশাপাশি পেশেন্টরা কোনো পেশেন্ট আমাদের কাছে টোটাল প্যারালাইসিস নিয়ে আসতে পারে। এটা হচ্ছে একেবারে ইমিডিয়েট কথা। যদি লেট কথা কি হতে পারে, লেট কমপ্লিকেশন কি হতে পারে, যে অনেক পেশেন্ট আসছেন স্পাইনাল ইনজুরি হয়েছে, ওনারা ডিউ টাইমে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নেন নাই বা সঠিকভাবে চিকিৎসা করেন নাই, ওনারা অনেকদিন পরে আসছেন, এরকম হয়। তো অনেকদিন পরে আসলে যেটা ইউজুয়ালি আমাদের কাছে এসে কমপ্লেইন করে, সেটা হচ্ছে যে পেইন নিয়ে আসে, যে তার পিঠে অথবা ঘাড়ে বা কোনো একটা অংশে পিঠের ব্যথা নিয়ে আসছে, এটা একটা কমপ্লেন। দুই নম্বর কমপ্লেন হতে পারে যে অনেক সময় রোগীরা ডিফর্মিটি নিয়ে আসতে পারে। ডিফর্মিটি মানে হলো কোনো বাঁকা হয়ে যায়,
বা সাইড বেন্ডিং হতে পারে, ফরওয়ার্ড বেন্ডিং হতে পারে। কাইফোসিস নর্মালি আমাদের কাছে কাইফোটিক ডিফর্মিটি নিয়ে ইউজুয়ালি প্রেজেন্ট করে লেটলি। এই হচ্ছে আমাদের স্পাইন ইনজুরির, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। পেশেন্টরা আমাদের কাছে এই দুই উপায় আসতে পারে। আচ্ছা, এরপরে যদি আসতেছি আমরা চিকিৎসা যদি আমরা না করি ডিউ টাইমে, তো ইমিডিয়েটলি যদি চিকিৎসা যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে তার যখন এক রকমের চিকিৎসা পদ্ধতি, এবং যদি আমরা ডিউ টাইমে চিকিৎসা পদ্ধতি শুরু করতে পারি তাহলে তো ইমিডিয়েটলি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চিকিৎসা করার পরবর্তীতে অনেক সময় আমরা এটাকে কিছু ইনভেস্টিগেশন আছে, এগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি যেটার অপারেশনের প্রয়োজন আছে কি নাই। এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট থাকে। তো যদি অপারেশনের প্রয়োজন হয় তখন আমরা অপারেশন করে ফেলি। কিছু কিছু পেশেন্ট যখন আসতেছে অনেক লেট প্রেজেন্ট করতেছে, যে পেইন নিয়ে আসতেছে অথবা কাইফোসিস নিয়ে আসতেছে, ডিফর্মিটি নিয়ে আসতেছে, তখনকার চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে যদি নর্মাল একটা পেইন হয়ে থাকে, ভিতরে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন না থেকে থাকে, তাহলে ইউজুয়ালি যে সিম্পটোমেটিক যে মেডিকেশনগুলো আছে সেগুলো দিয়ে হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয়। কিন্তু যদি ডিফর্মিটি নিয়ে আসে, যদি বাঁকা হয়ে নিয়ে আসে, তাহলে ইউজুয়ালি এটার অপারেশনের প্রয়োজন হয়। যদি আমরা অপারেশন না করি তাহলে যেটা হতে পারে যে আমাদের ডিফর্মিটিগুলো বেড়ে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যে যদি ইমিডিয়েটলি প্যারালাইসিস নিয়ে আসে তাহলে আমরা চিকিৎসা করলে সেটা রিকভার করার চান্স যদিও অনেক কম, কিন্তু দেয়ার ইজ এ চান্স। কিন্তু যদি আমরা প্যারালাইসিস না নিয়ে আসে তাহলে আমরা যদি চিকিৎসা সঠিক সময় করা না হয় তাহলে পরবর্তীতে সেটা ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। স্যার, চিকিৎসার অপশন কি রয়েছে? চিকিৎসার অপশনগুলোর মধ্যে হচ্ছে আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে, আমাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসা পদ্ধতি ঠিক করি। যদি ইমার্জেন্সি পেশেন্ট আসেন তাহলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরবর্তীতেই আমাদের অপারেশনের প্রয়োজন হয় কি হয় না সেটা ডিপেন্ড করবে আমাদের ইনভেস্টিগেশন প্রোফাইলের উপরে। যদি এরকম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্পাইন ইনজুরি অপারেশনের প্রয়োজন হয়, এবং এটা আমাদের ইউজুয়ালি সার্জারির মাধ্যমে আমরা যে ইনজুরির যে প্যাটার্ন তার উপর ডিপেন্ড করে আমরা সার্জারি করে ফেলি। যদি লেট প্রেজেন্টেশন হয় তাহলে আমাদের কখনো কখনো ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়, কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়। ব্যাপারটা এরকম। অপশনগুলো হচ্ছে যে কনজারভেটিভ বা মেডিকেশন এবং সাথে সাথে ফিজিওথেরাপি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। এটা হচ্ছে আমাদের অপশনস। স্যারের কাছে এই পর্যায়ে যেটা জানতে চাইবো যে অপারেশনের পরে কিংবা ব্রেস্ট লাগানোর পরে রোগী আসলে কিভাবে স্বাভাবিক জীবনে ফেরেন এবং কখন আসলে তিনি কাজে ফিরতে পারবেন? ব্রেস্টটা সবসময়ের জন্য তো ব্রেস্টের চিকিৎসা নয়। আমরা আগেই বলেছি যে আমাদের অপশনগুলোর মধ্যে একটা অপশন হচ্ছে যে মেডিকেশন এবং ফিজিওথেরাপি। যদি অপারেশনের প্রয়োজন না হয় তখন আমাদের এই অপশনগুলো কাজে লাগে। যদি আমাদের ব্রেস্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে নর্মালি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আমাদের ব্রেসিংয়ের প্রয়োজন হয় এবং টোটাল বেড রেস্টের প্রয়োজন হয়। পরবর্তীতে 6 থেকে 8 সপ্তাহ পরে যদি আমাদের হিলিং ফেজে চলে আসে আমাদের ফ্র্যাকচার ভার্টিব্রাগুলো, তখন আমরা আস্তে করে আমরা রিহ্যাবিলিটেশন শুরু করি। কিছু ফিজিওথেরাপির মাধ্যমে এই রিহ্যাবিলিটেশন শুরু করতে হয়। অনেকদিন পর্যন্ত বেড রেস্টে থাকলে ইউজুয়ালি যেটা হয় মাংসপেশিগুলো উইক হয়ে যেতে পারে। যখন মাংসপেশি উইক হয়ে যায় তখন স্বাভাবিক হাঁটাচলা করতে পেশেন্টরা ডিস্টার্ব ফিল করেন, তখন আমরা ফিজিওথেরাপির অ্যাডভাইস করি। ফিজিওথেরাপির মাধ্যমে মাংসপেশিগুলো যেমন শক্তিশালী হতে পারে, তারপর জয়েন্টগুলো মোবিলাইজেশনটা ইজি হয়ে যায়। এটা হচ্ছে একটা অপশন। এগুলো 6 থেকে 8 সপ্তাহ হচ্ছে আমাদের মেইন কথা, যে এই সময়ের মধ্যে একজন মানুষ স্বাভাবিকভাবে কাজে ফেরা সম্ভব। স্যার, এই যে রিহ্যাবিলিটেশন কিংবা পুনর্বাসনের কথা বলছেন, এটা স্যার এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রথমেই দেখে নিতে হয় স্পাইনাল ফ্র্যাকচারের পরে যে উনি পেশেন্টটা প্যারালাইসিস হয়ে যাচ্ছেন কিনা। অনেক ক্ষেত্রে টোটাল প্যারালাইসিস হয়ে যান, কোনো কোনো ক্ষেত্রে টোটাল প্যারালাইসিস হন না, কিছু উইকনেস নিয়ে আসেন, কিছু দুর্বলতা নিয়ে আসেন হাতে এবং পায়ে। যদি এরকম হয় যে উনি কিছু দুর্বলতা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতেছেন কোনো পেশেন্ট, তাহলে আমাদের যেটা প্রয়োজন হয় এই ফিজিওথেরাপির মাধ্যমে এই উইকনেসগুলো কাটানো সম্ভব। মেডিকেশনের পাশাপাশি উইকনেস কাটানোর জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই আসলে। এই জন্য এই জায়গাতে ফিজিওথেরাপির গুরুত্ব সবচেয়ে বেশি। স্যার, এবার জানতে চাইবো যে আসলে স্পাইন ফ্র্যাকচার এবং সাধারণ যে পিঠের ব্যথা, এই দুটার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমেই হচ্ছে যে স্পাইন ফ্র্যাকচার মানে ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্টরা কোনো ট্রমার হিস্ট্রি নিয়ে আসে। হিস্ট্রি মানে হয় উনি পড়ে গেছেন অথবা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। এটা একটা কজ দিয়ে আমরা পার্থক্য করে ফেলতে পারি, যেটা কি কোনো ফ্র্যাকচারের পেইন নাকি ফ্র্যাকচার ছাড়া অন্য কোনো কাজে পেইন হতে পারে। যেটা পার্থক্য করা যেটা কঠিন হয়ে যায় আমাদের কাছে সেটা হচ্ছে যে যদি অস্টিওপোরোটিক ফ্র্যাকচার নিয়ে আসে। ইউজুয়ালি বয়স্ক পেশেন্টরা আমাদের কাছে আসেন কোনো রকম দুর্ঘটনার কোনো রকম এভিডেন্স ছাড়াই, কোনো দুর্ঘটনা ঘটে না, অথচ আমাদের কাছে আমরা যখন কোনো এক্সরে বা ইনভেস্টিগেশন করে দেখতেছি তখন দেখা যাচ্ছে ভিতরে ফ্র্যাকচার হয়ে আছে। এই জায়গাতে পার্থক্য করা একটু কঠিন হয়ে যায়, যেটা আসলে এটা কি পিঠের অ্যাজ ইউজুয়াল মেকানিক্যাল পেইন নাকি কোনো ফ্র্যাকচারের পেইন। তখন আমাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জিনিসটাকে আলাদা করতে হয়। স্যার, এক্সরে করলে কি বোঝা যায়? এক্সরে একমাত্র ইনভেস্টিগেশন নয়, তবে এক্সরে একটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন, যেটা আমরা প্রাইমারিলি যেটা করতে পারি। আমাদের প্রাথমিক একটা ইনভেস্টিগেশন হচ্ছে
এক্সরেগুলো আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মেরুদণ্ডের ফ্র্যাকচার আছে কিনা। তবে যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে কোনো কোনো জায়গায় কনফিউশন হয় যে এটা ফ্র্যাকচার কি ফ্র্যাকচার না ভালো বোঝা যাচ্ছে না, বা এর পাশাপাশি স্পাইনাল কর্ডে ইনজুরি আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের আরও কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। শুধুমাত্র এক্সরে তখন যথেষ্ট হয় না। ফার্দার যে ইনভেস্টিগেশনগুলোর মধ্যে প্রয়োজন হয় তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সিটি স্ক্যান। সিটি স্ক্যানগুলো আমরা ফ্র্যাকচারের প্যাটার্নগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং পরবর্তী চিকিৎসার প্ল্যানিং সম্পর্কে আমাদের আইডিয়া নেওয়া ইজি হয়ে যায়। আর 3 নম্বর ইনভেস্টিগেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে যে এমআরআই। এমআরআই করলে আমরা যেটা জানতে পারি যে আমাদের যে স্পাইনাল কর্ডটা কতটুকু ইনভলভমেন্ট হলো, স্পাইনাল কর্ডের যে কর্ডের অংশ কোনো ইনভলভমেন্ট হলো কিনা, যে রুটলেটসগুলো আছে, যে নার্ভগুলো আছে সেগুলো ইনভলভ হয়েছে কিনা, এবং আমরা অপারেশন করলে এর কতটুকু রেজাল্ট পাওয়া যাবে সেই জিনিসগুলো আমাদের প্রেডিকশন করার জন্য আমাদের এমআরআই করার প্রয়োজন হয়। স্যার, কোন বয়সী মানুষেরা আসলে বেশি ঝুঁকিতে রয়েছেন? বয়সটা আসলে এখানে ইস্যু নয়। ইস্যু যে কোনো বয়সের মানুষই স্পাইনাল কর্ড ইনজুরি বা স্পাইন ইনজুরির এনকাউন্টার করতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমরা কি ইনসিডেন্স নিয়ে উনি আমাদের কাছে আসছেন। সড়ক দুর্ঘটনার আসলে কোনো বয়স নেই, যে কোনো বয়সে সড়ক দুর্ঘটনার সম্মুখীন একজন মানুষ হতে পারেন। আর 2 নম্বর হচ্ছে গাছ থেকে পড়ে যাওয়ার কথা বলেছি বা ছাদ থেকে পড়ে যাওয়ার কথা আমরা বলেছি, সেটা যে কোনো বয়সে হতে পারে। ইউজুয়ালি যারা প্রফেশনালি কোনো গাছের সাথে, গাছে ওঠা বা গাছে নামার সাথে সম্পর্কিত তাদের ইনসিডেন্স বেশি। আর বয়স্কের দিক যদি আপনি বলে থাকেন, বাচ্চা বয়সে যারা একটু গাছে বেশি উঠতে চান তারাই বেশি পড়ে, অথবা যারা ছাদে উঠতেছেন, যেসব ছাদ ইনসিকিউর ছাদ থাকে তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি। যাতে আমরা এরকম কিছু পেশেন্ট পাই, ছাদে উঠেছেন, কথা বলছেন, আবার ফোনে কথা বলতে বলতে ছাদের এক সাইডে চলে গিয়ে ওখান থেকে পড়ে গেছেন। যদি সিকিউর ছাদ হয় তাহলে অনেক সময় আমরা এই জিনিসগুলো পাই না, তবে ইনসিকিউর হলে এই ইনসিডেন্সটা আমরা বেশি পাচ্ছি। এটা বয়সের কোনো বিষয় নয় আসলে। অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম স্পাইন ফ্র্যাকচার নিয়ে। তো এখন যে বিষয়টি জানতে চাইবো যে স্পাইনের ফ্র্যাকচার হয়ে যাওয়া মানেই কি প্যারালাইসিস কিনা? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নট অলওয়েজ। সহজ কথায় উত্তর হচ্ছে নট অলওয়েজ। নট অলওয়েজ কেন? আমরা প্রথমে যেটা বলেছিলাম যে স্পাইনাল, আমাদের মেরুদণ্ড বলতে যেটা মিন করি, অনেকগুলো হাড্ডি, অনেকগুলো হাড়ের একটা সমন্বয়, এবং স্পাইনাল কর্ড যেটা ব্রেনের একটা অংশ, সেই অংশটা হচ্ছে স্পাইনাল মেরুদণ্ডের সাথে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। তো কোনো কারণে যদি স্পাইন ইনজুরি হয় তাহলে দুটাই ঘটতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র হাড় ভেঙে গেছে, সেটা ঘটতে পারে, এবং পাশাপাশি হাড়ে ভেঙে যাওয়ার পাশাপাশি যে স্পাইনাল কর্ড যেটা, সেটাও ইনজুরি হতে পারে। যদি হাড় ভেঙে যায়, শুধুমাত্র হাড় ভেঙে যায়, তাহলে ইউজুয়ালি প্যারালাইসিস হয় না। কিন্তু যদি হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি সেই ভাঙা হাড়ের টুকরো দিয়ে স্পাইনাল কর্ডের উপর প্রেশার ক্রিয়েট করে, বা অনেক ক্ষেত্রে পুরো স্পাইনাল কর্ডই ছিঁড়ে যেতে পারে, যদি এই সমস্ত কোনো ইনসিডেন্স থাকে তখন ইউজুয়ালি আমাদের কাছে পেশেন্টরা প্যারালাইসিস নিয়ে আসেন। তার মানে হলো যে সবসময় প্যারালাইসিস হবে সেটা নাও হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে টোটাল প্যারালাইসিস বলতে বোঝায় যে দুই পা এবং 2 হাত সবগুলোই পুরোপুরি অচল হয়ে গেছে, এটা একটা হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি অচল হয়ে যায় না, কিছু কিছু দুর্বলতা নিয়ে আমাদের কাছে আসতে পারে, এটাও একটা অপশন, এইটাও একটা প্রেজেন্টেশন হতে পারে। তার মানে হচ্ছে যে নট অলওয়েজ প্যারালাইসিস, কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতাও নিয়ে আসতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু না নিয়েও আসতে পারে। স্যার, একদম মানে ফ্র্যাকচার হলো, তার পরবর্তী আসলে প্রাথমিক চিকিৎসা কি হবে? প্রাথমিক চিকিৎসা তো শুরু করতে হয় একেবারে যেখানে অন সাইট, যেখানে ইনসিডেন্সটা হয়েছে সেখান থেকে। তো এটা ইম্পর্টেন্টলি যে হ্যান্ডেলিংটা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষের যদি সার্ভাইকাল স্পাইন ইনজুরি হয়, ঘাড় ভেঙে গিয়ে থাকে, অথবা পিঠের কোনো অংশ ইনজুরি হয়ে থাকে, দেখা যাচ্ছে যে ইনসিডেন্সের জায়গায় ওনার ইনজুরিটা কম, কিন্তু যদি যারা ওনাকে ক্যারি করে হসপিটাল পর্যন্ত নিয়ে আসবেন, তারা যদি এই বিষয়টা যদি ঠিক মতো নিয়ে করতে না পারেন, তাহলে হসপিটাল আস্তে আস্তে ওনার টোটাল প্যারালাইসিস হয়ে যেতে পারে। তখন আমরা কিছু কিছু কাজ করতে হয়, এটা জানতে হয়, এটাই সচেতনতার একটা পার্ট, যে একজন স্পাইন ইনজুরি পেশেন্টকে কীভাবে ক্যারি করে হসপিটাল পর্যন্ত যাইতে হবে, এটা জানা খুব জরুরি। সব মানুষের জন্যই এটা জানা জরুরি। আমরা পরামর্শ দিয়ে থাকি যে যদি কোনো পেশেন্টের এরকম মনে হয় যে তার মেরুদণ্ডের কোনো অংশ ইনজুর্ড, তখন আমরা বলি একটা শক্ত কাঠের উপরে নিয়ে স্ট্রেট করে, শক্ত করে, সোজা করে রেখে তাকে হসপিটালে নিয়ে আসতে হবে। তাকে কোনোভাবেই বাঁকানো যাবে না, তাকে কোনোভাবেই এদিক ওদিক করা ঠিক হবে না। এটা হচ্ছে একেবারেই প্রাথমিক চিকিৎসা।
পরবর্তীতে এটা তো চিকিৎসার অংশ, মানে কোনো ডাক্তারি কাজ নয়, এটা ডাক্তারের বাইরে যারা থাকবেন তারাই কাজগুলো করবেন। হসপিটালে নিয়ে আসার পরে তো আমাদের কিছু কার্যক্রম আছে, সেগুলো আমরা তখন করতে পারি অ্যাকর্ডিং টু নিড, অ্যাকর্ডিং টু পেশেন্টের যে নেসেসিটি সেটা অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা আছে। প্রাথমিক চিকিৎসা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টকে ক্যারি করা এবং স্ট্রেট উপায়ে একটা শক্ত কাঠের উপরে, যাতে করে পেশেন্টের খুব বেশি মুভমেন্ট না হয় এবং এই মুভমেন্টের কারণে যেন পেশেন্ট পরবর্তী ফার্দার আরও যেন ইনজুরি না হয়ে যায়। মানে মুভমেন্ট হলে তার আরো সমস্যা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে এরকম আমরা পাচ্ছি। স্যার এখন জানতে চাইবো যে সার্জারির কোনো অপশন রয়েছে কিনা, নাকি মানে একই ধরনের সার্জারি করেন নাকি বিভিন্ন ধরনের অপশন আপনাদের রয়েছে? অপশনের কথা আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা কিছু কিছু ক্ষেত্রে মেডিকেশন লাগে, কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। এটা ডিপেন্ড করবে আমরা পেশেন্টের কী অবস্থা পাচ্ছি। আমরা যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসার পরে আমরা প্রথমে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে উনি মেরুদণ্ডের কোন অংশে ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচারের প্যাটার্নটা কীরকম, এটা স্পাইনাল কর্ডে ইনজুরি হলো কিনা, স্পাইনাল কর্ডের ইনভলভমেন্টের কারণে ওনার হাত এবং পা উইক হয়ে গেছে কিনা অথবা প্যারালাইসিস হয়ে গেছে কিনা, এই অনেকগুলো প্যারামিটারগুলো সামনে রেখে আমাদের চিকিৎসা পদ্ধতি ঠিক করতে হয়। সব ক্ষেত্রে যে অপারেশন প্রয়োজন ব্যাপারটা এরকমও না, আবার কিছু কিছু ক্ষেত্রে এই মেডিসিন দিয়ে এবং ফিজিওথেরাপির মাধ্যমেই এটা চিকিৎসা করা সম্ভব। এগুলো হচ্ছে আমাদের জন্য অপশন। আর সার্জারি যদি অপশন বলে থাকেন তাহলে আমরা সার্জারির অপশনগুলো আরও বেশি। এটা আমাদের মডার্ন চিকিৎসা থেকে শুরু করে অপশনগুলো হচ্ছে এরকম যে ফ্র্যাকচার যদি হয়ে থাকে, যদি কোনো হার্ট ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তখন আমরা সাধারণত স্ক্রু দিয়ে এবং রড দিয়ে সেগুলো ফিক্স করে দিই, যাতে করে ফার্দার আমাদের স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি না হতে পারে। এটা একটা অপশন। আর মডার্ন যদি চিকিৎসা আপনি জানতে চান, তাও সেটার অ্যান্সার হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি স্পাইনাল যে হাড় ভেঙে গেছে কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরি হয় নাই, তার মানে ওনার পা দুর্বল হয় নাই অথবা প্যারালাইসিস হয়ে যায় নাই, এই সমস্ত ক্ষেত্রে আমরা কাটাকাটি ছাড়া ট্রেডিশনাল যে কাটাকাটি করে অপারেশন সেটা না করেও এটা করা সম্ভব। শুধুমাত্র ছিদ্র করেই আমরা স্ক্রু ফিক্সেশন করে আসতে পারি। এটা মডার্ন চিকিৎসার একটা পার্ট। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো যে সার্জারি করতে আসলে আমরা সবাই খুব ভয় পাই, বিশেষ করে স্পাইনাল কর্ডের সার্জারি। তো এই সার্জারি করলে আসলে কতটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? এটা আমাদের সমাজের একটা মিথ যে কিছু মানুষ জেনে অথবা কিছু মানুষ না জেনে এই কমেন্টগুলো করেন এবং তারা এরকম ধারণা নিয়ে থাকে যে স্পাইনাল কর্ডের অপারেশন করলেই হয়তো মানুষ প্যারালাইসিস হয়ে যাবে। এই একটা মিথ প্রচলিত আছে আমাদের সমাজে। আমরা এই মানুষকে সচেতন করতে চাই, সবাইকে আমরা সচেতন করতে চাই যে ব্যাপারটা এরকম নয়। আপনি যে কোশ্চেন আপনার যে রেজাল্ট কীরকম পাওয়া যাবে, তাই তো? রেজাল্টটা ডিপেন্ড করবে ইনিশিয়াল ইনজুরির উপর ডিপেন্ড করে। ইনিশিয়ালি যদি একজন পেশেন্ট যদি এসে থাকেন, খুব অল্প সময়ের মধ্যে এসে থাকেন এবং যদি পেশেন্টের টোটাল প্যারালাইসিস না হয়ে থাকে, তাহলে এই পেশেন্টের সার্জারি করার মাধ্যমে খুব ভালো ফলাফল দেওয়া সম্ভব। কিন্তু যে পেশেন্টটা প্রথমেই আমাদের কাছে টোটাল প্যারালাইসিস নিয়ে চলে আসছে, স্পাইনাল কর্ড ইনজুরি সাথে স্পাইন ইনজুরি, হাড় ভেঙে গেছে, স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে এবং সাথে সাথে প্যারালাইসিস হয়ে গেছে, হাত অথবা পা যে কোনো অংশ হতে পারে অথবা সবগুলো হতে পারে, টোটাল প্যারালাইসিস যদি প্রথমেই প্রেজেন্টেশনের মধ্যে থাকে তাহলে ইউজুয়ালি এটা আর ব্যাক করে না, এই রেজাল্ট আর পাওয়া যায় না। মানে অপারেশন করলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আর আগের অবস্থা ফিরে আসে না। এটা হচ্ছে যে সবচেয়ে মানে দুঃখজনক কথা, যে আগের অবস্থায় আর ফিরে আসে না। স্যার খরচ নিয়ে আসলে আমাদের স্বাভাবিক এটা একটা চিন্তার বিষয়, তো স্যার এটা সম্পর্কে একটু বলতেন। খরচের বিষয়টি ডিপেন্ড করবে যে উনি কোন হসপিটালে অপারেশন করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আমাদের বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট চালু আছে, এই সমস্ত এই দুই ডিপার্টমেন্টে স্পাইন সার্জারির অপারেশন করানো হয়। এখানে অপারেশন করতে ইউজুয়ালি কোনো খুব বেশি টাকা পয়সা খরচ হয় না। যদি গভর্নমেন্ট সাপ্লাই থাকে, অনেক সময় সাপ্লাই পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। যদি সাপ্লাই থাকে, যে স্ক্রু লাগাতে হয়, স্ক্রুগুলো যদি গভর্নমেন্ট সাপ্লাই দিয়ে থাকে তাহলে সাধারণত পেশেন্টদের আর কোনো খরচ হয় না। কিন্তু যে সমস্ত জায়গায় স্ক্রু গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারেন না, সে সমস্ত জায়গাতে পেশেন্টকে এই স্ক্রুগুলো কিনে দিতে হয়। এই খরচ বলতে এতটুকুই। কিন্তু প্রাইভেট সেক্টরে এই খরচগুলো একটু ভেরি করে, এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করবে যে কোন হসপিটালে অপারেশন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই খরচটা কম বেশি হতে পারে। স্যার কাছে জানতে চাইবো যে অপারেশন তো হয়ে গেল, এরপরে ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ? ফিজিওথেরাপির রোল এখানে খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে আমাদের ফিজিওথেরাপি। যদি একজন মানুষের টোটাল প্যারালাইসিস না হয়ে থাকে, স্পাইনাল কর্ড ইনজুরির পরে যদি কিছু উইকনেস থেকে থাকে, এই পেশেন্টের টোটাল ভালো হওয়ার জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প কিছু নেই। এই পেশেন্টকে অবশ্যই ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন। যদি অপারেশনের প্রয়োজন হয়, আমরা তো অপারেশন করে দিচ্ছি, অপারেশনের পরবর্তীতে আমরা যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমাদের আছে, সেই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি যদি একজন পেশেন্টকে অপারেশনের পরবর্তীতে
আমরা ঠিকমতো নিতে পারেন, এই পেশেন্ট পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। স্যার, স্পাইন ফ্র্যাকচারের চিকিৎসা ঢাকার বাইরের অবস্থান মানে কিরকম, মানে অ্যাভেলেবেল কিনা? ঢাকার বাইরে চিকিৎসা অ্যাভেলেবল। এখন মেডিকেল কলেজগুলোতে, সব মেডিকেল কলেজগুলোতে অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট যেমন আছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, এই দুই ডিপার্টমেন্টেই আমাদের স্পাইন ফ্র্যাকচার পেশেন্টদের অপারেশন করানো হয়। সো যতগুলো মেডিকেল কলেজ বাংলাদেশে আছে সব ডিপার্টমেন্টে এই অপারেশন করানো সম্ভব। সো ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে যে আধুনিক যে যন্ত্রপাতির প্রয়োজন আছে সেগুলো তো সব জায়গায় হয়তো অ্যাভেলেবেল নেই, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা এখন অ্যাভেলেবল হয়েছে। এবং আমাদের সরকার যে নিয়োগপ্রাপ্ত যে স্পাইন সার্জন আছেন তারা সব মেডিকেল কলেজগুলোতেই এই অপারেশনগুলো করে থাকেন। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এসে দর্শকদের জন্য একটি টেক হোম মেসেজ। স্পাইনাল ইনজুরির যারা পেশেন্ট, যারা রোগী, তারা অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, স্পাইন সার্জনের সাথে যোগাযোগ করবেন। যে কোনো মেডিকেল কলেজ হসপিটালগুলোতে অথবা যে কোনো মেডিকেল হাসপাতালে, যাতে করে খুব ইনিশিয়ালি আমরা চিকিৎসাগুলো শুরু করতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি ইনিশিয়ালি চিকিৎসা শুরু করা যায়, সঠিকভাবে চিকিৎসা শুরু করা যায়, অনেক ক্ষেত্রে পরবর্তী যে জটিলতা, সেই জটিলতা থেকে এটা রক্ষা পাওয়া সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। আমরা সবার উদ্দেশ্যেই বলতে চাই, স্পাইনাল ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি এটা কমন ঘটনা, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই এই বিষয়টা আমরা এনকাউন্টার করি, আমরা স্পাইন সার্জনরা এটা এনকাউন্টার করি। আপনারা সবাই খুব দ্রুততম সময়ে হাসপাতালে আসবেন এবং স্পাইন সার্জনের পরামর্শ নেবেন, যাতে করে ফার্দার লাইফটা ইজি করা যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। শুধু দর্শক, আমরা যেটা বুঝলাম, স্পাইন ইনজুরি কিংবা ফ্র্যাকচার একটি জটিলতম সমস্যা, কিন্তু তার সমাধান আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। সঠিক জায়গা থেকে সঠিক ট্রিটমেন্ট নিয়ে সুস্থ সুন্দর হবে সকলের জীবন। বিদায় নিচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড সুস্থ জীবন থেকে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।